আসসালামু আলাইকুম। আমি মহিমান জিন্নুরাইন। আহ, আপনাদের সাথে আজকে আমার সম্ভবত প্রথম ক্লাসই। এর আগে সম্ভবত এই কোর্সটা শিশির ভাই নিয়েছিলেন। এখন থেকে কোর্সটা আমি নিব। এই কোর্সে শিশির ভাই মনে হয় কয়েকটা ক্লাস নিয়েও নিছেন। তো আমি আমার মতো করে শুরু করতেছি। শিশির ভাইয়ের সাথে কিছু কথা হয়েছে, যদি কিছু ওভারল্যাপ হতেও পারে আর কি। তো আমাদের কোর্স আউটলাইনে যে টপিকগুলো আছে আপনারা দেখতে পারতেছেন, এই টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকে যেহেতু প্রথম ক্লাস আমার আপনাদের সাথে, এই জন্য শুরুতে কিছু ইকোনমিক্স সম্বন্ধে কিছু ফান্ডামেন্টাল কথাবার্তাই বলতে চাচ্ছি। ইকোনমিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স আর থিওরি অফ ডিমান্ডের কিছু কথা আজকে বলতে চাই। তো আমরা শুরু করি। তো প্রথমেই যেটা আসতেছে যে ইকোনমিক্স। হোয়াট ইজ ইকোনমিক্স? আসলে ইকোনমিক্স জিনিসটা কি? তো এটার সংজ্ঞা দিতে গিয়ে অনেক ইকোনমিস্ট অনেক রকম সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে এল রবিন্স ইনি বলতেছেন যে ইট ইজ এ সায়েন্স অফ স্ক্যারসিটি। ইনি প্রথমেই বলতেছেন যে ইকোনমিক্সটা হলো এমন একটা বিজ্ঞান যেটা যারা অভাবী তাদেরকে নিয়ে কাজ করে। ইকোনমিক্স ডিলস উইথ আনলিমিটেড ওয়ান্টস অ্যান্ড অল্টারনেটিভ ইউজেবল লিমিটেড রিসোর্সেস। তিনি বলতেছেন যে মানুষের চাহিদা অনেক, কিন্তু রিসোর্সেস আমাদের সম্পদ অনেক কম। এটা নিয়ে যে বিজ্ঞানটা ডিল করে সেটাই হলো ইকোনমিক্স। অ্যান্ড সেম সর্ট অফ কথা মার্শালও বলছেন। ওনার ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট, একটু কঠিন, বাট আলটিমেটলি মিনিংস একই, যে যেখানে অভাব আছে আবার চাহিদাও আছে, তো এই দুইটা জিনিসকে কীভাবে সমন্বয় করব, এটাই হলো ইকোনমিক্স। তো মোট কথা এনাদের কথা অনুসারে যে যদি কোনোখানে কোনো অভাব না থাকে তাহলে সেখানে কোনো ইকোনমিক্সের দরকার নাই, কোনো চিন্তা ভাবনা করার দরকারও নাই। যার অনেক টাকা আছে, যার অনেক অনেক টাকা আছে, তার তো অত হিসেব করে চলাফেরা করার কোনো দরকার নাই, সে ইচ্ছা মতো খরচ করতে পারে। ঠিক সেই কথাটাই স্টেইনার অ্যান্ড হক বলছেন, ইফ দেয়ার আর নো স্কারসিটি দেয়ার উড বি নো ইকোনমিক সিস্টেম অ্যান্ড নো ইকোনমিক্স। মানে যদি কখনো কোনো অভাব না থাকতো তাহলে ইকোনমিক সিস্টেমও থাকতো না, আর ইকোনমিক্স এই সায়েন্সটাও থাকতো না। যাই হোক, যেহেতু পৃথিবীতে অভাব থাকবেই, আবার আমাদের রিসোর্স, আমাদের সম্পদ, এটা সবসময় এটা সম্পূর্ণ হবে না, কিছু অভাব থাকবেই, কমতি থাকবে। এজন্য আসলে সব কিছুকে মিলাই ইকোনমিক্সের সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি of how a society chooses to use its alternative usable and limited resources to produce, exchange and consume goods and services for achieving and maintaining growth and stability. মানে হচ্ছে, যেহেতু আমাদের রিসোর্সের স্বল্পতা আছে, আবার আমাদের চাহিদাও আছে, তো আমরা এই রিসোর্সগুলোকে, এই সীমিত রিসোর্সকে কিভাবে ব্যবহার করে আমাদের চাহিদাগুলোকে অল্টারনেটিভ উপায়ে হলেও পূরণ করতে পারি, যাতে করে আমাদের যে এক্সিস্টেন্স সেটা আমরা ধরে রাখতে পারি। তো এখানে অনেকগুলো সংজ্ঞাই আছে। নিচের যে লাল মার্ক করা যে সংজ্ঞাটা আছে এটাই আমরা ইউজ করব, এবং কোনো কোশ্চেন আসলে তো এই অ্যান্সারটা করাই চেষ্টা করব, এই লাল দাগ দেওয়া অ্যান্সারটা। তো আসলে ইকোনমিক্সের সাথে ইঞ্জিনিয়ারিংয়ের একটা সম্পর্ক আছে। আমাদের এই কোর্সটার নামই হলো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। হ্যাঁ, আবার ইকোনমিক্স সব জায়গায় লাগে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে লাগে, সব জায়গায় লাগে।
এটার কারণ হচ্ছে তিনটা চ্যালেঞ্জ আছে আমাদের কাছে, যার কারণে আমাদের ইকোনমিক্সটা লাগে। ইকোনমিক্সের এই তিনটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা হচ্ছে স্ক্যারসিটি, দ্বিতীয়টা এফিসিয়েন্সি, তৃতীয়টা হলো ইকুইটি। স্ক্যারসিটি একটু আগেই তো বললাম যে স্ক্যারসিটি মানে হচ্ছে অভাব, আমাদের অভাব আছে। তো এখানে একটা কথা আছে, চমৎকার কথা, হোয়ারএভার ইউ আর ইউ ফাইন্ড স্ক্যারসিটি এক্সেপ্ট দ্য প্যারাডাইস। মানে আপনি যেখানেই থাকেন না কেন সেখানেই স্ক্যারসিটি থাকবে, আনলেস আপনি স্বর্গ বা জান্নাত যেটাই বলেন সেখানে না যান। দ্বিতীয় চ্যালেঞ্জটা আমাদের আছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি বলতেছে? রেফার্স টু দ্য মোস্ট ইফেক্টিভ ইউজ অফ সোসাইটিস রিসোর্সেস ইন স্যাটিসফাইং পিপলস ওয়ান্টস অ্যান্ড নিডস। আমি সোসাইটির রিসোর্সগুলোকে ব্যবহার করব, কিন্তু এটাকে আমি এমন উপায়ে ব্যবহার করব যাতে আমি এটার মোস্ট ইফেক্টিভ ইউজ করতে পারি, সর্বোচ্চ ব্যবহারটা করতে পারি। এটার আমাদের অ্যানসাইন্ড যে স্ট্রাকচারগুলো আছে আমরা দেখতে পারি যে সেগুলো তখনকার ইঞ্জিনিয়াররা তৈরি করছিলেন, কিন্তু যে পরিমাণ আমরা ইঞ্জিনিয়ারিং করি এই মডার্ন যুগে এসে, যে আমরা একদম হিসাব নিকাশ করে একটা ইফেক্টিভ পরিমাণ ম্যাটেরিয়ালস ডাইমেনশন দেওয়ার চেষ্টা করি। কিন্তু একটা সময় ইঞ্জিনিয়ারিং এত বেশি ডেভেলপড ছিল না, সে সময় ওনারা বেশ বড় ধরনের একটা সেফটি তাদের মধ্যে ওনারা রাখছিলেন। এজন্য দেখা যায় যে অনেক স্থাপনা এখনও আছে, অনেক দিন, অনেক আগের, হাজার হাজার বছর আগের স্থাপনা এখনও আছে। হয়তো ওই সময় রিসোর্স বেশিও ছিল, থাকতেও পারে, আর আদারওয়াইজ আমরা সেটাকে ইনএফিসিয়েন্ট বলতে পারি। হয়তো ইফেক্টিভলি ওই সময় ইঞ্জিনিয়ারিং করা হয় নাই, বা এখন ইফেক্টিভলি করা হচ্ছে আর কি। যাই হোক, তৃতীয় যে চ্যালেঞ্জটা আসতেছে সেটা হলো ইকুইটি। ইকুইটি রেফার্স টু এ ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। মানে হলো ইকুইটি মানে হলো যে একদম ন্যায্যভাবে যার যেটা পাওনা তাকে সেটা দিয়ে দেওয়া। In order to ensure efficiency and equity, we make choice and allocation. আমরা এফিসিয়েন্সি এবং ইকুইটিকে এনশিওর করার জন্য চয়েস করে থাকি, আর এটা হলো অ্যালোকেশন। চয়েসটা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য অল্টারনেটিভস টু বি টেকেন। আমাদের সামনে অনেক অল্টারনেটিভস থাকতে পারে, কয়েকটা অপশন থাকতে পারে, আমরা কোনটা করব। যেমন হচ্ছে যে আমরা আমাদের খাবারের চাহিদা বিভিন্নভাবে মিটাইতে পারি, বিভিন্ন সে আমার কাছে আজকে 10 টাকা আছে, তো 10 টাকা দিয়ে আমি একটা চিপসও কিনতে পারি, অথবা একটা কলা সেটাও কিনতে পারি। তো আচ্ছা, আমি কোনটা কিনবো এটা আমাকে চয়েস করতে হচ্ছে, কারণ আমার কাছে 10 টাকাই আছে। আমার কাছে 20 টাকা থাকলে এটা আমি চয়েস করতাম না, তখন আমি দুইটাই কিনতাম। যেহেতু আমার সম্পদের সীমাবদ্ধতা আছে, তো এই চিপস অথবা কলা দুটার মধ্যে কোন অল্টারনেটিভসটা আমি নিব এটা আমাকে চয়েস করা লাগতেছে। দ্বিতীয় হচ্ছে অ্যালোকেশন। অ্যালোকেশনটা হচ্ছে হাউ মাচ রিসোর্সেস টু বি ইনভেস্টেড টু ডিফারেন্ট প্রজেক্টস। যে আমার যেহেতু রিসোর্সের স্বল্পতা আছে, তো এই রিসোর্স আমি কোন কোন কাজে ইউজ করব, কোন কোন খাতে বরাদ্দ দিব, এটা আমাকে অ্যালোকেশন করা লাগবে। সে আমার মাসিক ইনকাম যদি হয় 5,000 টাকা, তো আমি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য 3,000, 4,000 কিংবা 5,000 অ্যালোকেশন করতে পারি না, কারণ আমার আরও অনেক কাজে এই রিসোর্সটা ব্যবহার করতে হবে। তো 5,000 মধ্যে হয়তো আমি 1,000 এখানে অ্যালোকেশন করতে পারবো, তো যার 10,000 ইনকাম আছে সে 2,000 করতে পারবে। তো আমি কত রিসোর্স সেখানে ইনভেস্ট করব সেটা আমাকে দেখতে হবে, যেহেতু আমার রিসোর্সের স্বল্পতা আছে।
একটু আগে যেটা বলে আসলাম যে ইকুইটি হলো যে যার যেটা ন্যায্য পাওনা তাকে সেটা দিয়ে দেওয়া। তো এখানে আমরা একটা জিনিস দেখব যে আমরা ইকুইটির একটা কাছাকাছি শব্দ জানি ইকুয়ালিটি আর ইকুইটির মধ্যে পার্থক্যটা কোথায়? ইকুয়ালিটি হলো সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া। যে আমার কাছে আজকে 9টা আপেল আছে, তো আমি তিনটা করে দিয়ে দিলাম। আর ইকুইটি হলো এমনভাবে ভাগ করা যেন আলটিমেট টোটালটা সবার সমান হয়। সে ধরেন যদি এনার কাছে একটা থাকে, এনার কাছে এনার কাছে ধরেন 2টা আছে, এনার কাছে একটা, এনার কাছে 0, তো আলটিমেটলি তিনজনেরই টোটাল যাতে সমান হয় সেভাবে আমাকে ভাগ করে দিতে হবে। যেহেতু এনার কাছে 2টা আছে অলরেডি, আমি এনাকে একটা দিলাম। এনার কাছে যেহেতু একটা আছে, এনাকে 2টা দিলাম। এনার কাছে একটাও নেই, এনাকে 3টা দিলাম। তো আলটিমেটলি সবার দেখা যাবে 3 3 এবং 3টা করে আছে। এটাই হলো ইকুইটি। কিন্তু এনার আগে থেকে 2টা আছে, এনার একটা, এনার 0। যদি আমি সমান সমান দেই, ধরেন এনাকেও একটা দিলাম, এনাকেও একটা, এনাকেও একটা, তো আলটিমেটলি আসবে আমার 3 2 1। তো ইকুয়ালিটিতে আলটিমেট টোটালটা সবার সমান হয় না। মানে হচ্ছে যিনি ধনী ছিলেন তিনি ধনী থাকতেছেন, যিনি গরিব ছিলেন তিনি গরিবই থাকতেছেন। ইকুইটিতে তিনজনকেই সমান করা হয়। এই হলো পার্থক্যটা। ইরেজ করে নিচ্ছি। জি, এখন ওয়াই শুড ইউ স্টাডি ইকোনমিক্স? আমাদের ইকোনমিক্স কেন পড়া উচিত? তো এখানে অনেক কথাবার্তা লেখা আছে যেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। এখানে লেখা আছে যে উইদাউট এ স্টাডি অফ ইকোনমিক্স ইউ ক্যান নট বি ফুললি ইনফর্মড অ্যাবাউট ইন্টারন্যাশনাল ট্রেড, ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য ইন্টারনেট অর ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। মানে আপনি ইকোনমিক্স না পড়লে, যেমন ইনফ্লেশন কি এটা আপনি বুঝতেছেন না, আনএমপ্লয়মেন্ট কি এটার সাথে সম্পর্কটা কোথায় এটা আপনি বুঝবেন না, বহির্বিশ্বে কি ঘটতেছে, কোন দেশ উন্নত হচ্ছে, কোন দেশ অবনত হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন না। ইভেন আপনার নিজের লাইফেও যখন আপনি ডিসিশন মেক করতে যাবেন, তখনও আপনি এই ইকোনমিক্সের সহায়তাটা নিয়ে থাকেন যে আপনি কোন চাকরিতে জয়েন করবেন। কারণ আপনার নিজের এবিলিটি সাথে আপনার ইকোনমিক্স ফোর্সের একটা সম্পর্ক থাকবে। কারণ আপনার যে টাকা পাবেন সেটা দিয়ে আপনি আপনার ইকোনমিক কন্ডিশন সেটা আপনার পরবর্তী লাইফকে রিফ্লেক্ট করবে। এজন্য আসলে প্রতিটা ক্ষেত্রেই ইকোনমিক্সের দরকার আছে। এজন্য আমাদের ইকোনমিক্স সম্বন্ধে কিছু ধারণা থাকা দরকার। বিশেষত আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে রিসোর্সের বেশ স্বল্পতা আছে। যেমন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, আমাদের দেশের একটা কালচার আছে যে আমরা খোয়া ইউজ করে থাকি, খোয়া দিয়ে কংক্রিট ঢালাই করে থাকি। তো যদি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টোন থাকতো তাহলে হয়তো আমরা খোয়ার অপশানটাতে যাইতাম না। কারণ আমাদের যেহেতু স্কেয়ারসিটি আছে, তো আমরা অল্টারনেটিভ অপশন খুঁজে বের করছি। এখানে কিছু রেফারেন্স আছে, বই আপনারা চাইলে দেখতে পারেন বইগুলা। আচ্ছা, ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেমস। ইকোনমিক্সের কয়েকটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বর প্রবলেম যেটা আসে, হোয়াট টু প্রডিউস,
আমরা কি উৎপাদন করব। এখানে অনেক কথাবার্তা লেখা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো মূলত যেটা মিন করে, ধরেন আমাদের দেশে মানুষ অনেক মানুষ ধরেন ঠিকমতো খাইতে পারে না, খাবারের অভাব আছে। তো আমি এখন যদি এই খাবার উৎপাদন না করে বড় বড় গাড়ি উৎপাদন করা শুরু করে দেই, তাহলে আসলে ইকোনমিক্যাল চিন্তা ভাবনা করা হয় না। এখন যেমন নর্থ কোরিয়ার মধ্যে দেখবেন যে হয়তো কিছু মাধ্যম দিয়ে জানা যাচ্ছে যে ভিতরের মানুষ অনেক খারাপ অবস্থায় আছেন, গরিবী হালে আছেন, অথচ তারা অন্য পারপাজে অনেক বেশি টাকা খরচ করতেছে। তো ইকোনমিক্স বলে যে আমি কি পারপাজে বেশি, কোন জিনিসটা বেশি প্রডিউস করব, আমার কোনটা বেশি দরকার। যেহেতু আমার রিসোর্স কম আছে, যদি আমার রিসোর্স ওই পরিমাণ থাকে যে আমি সবটাই উৎপাদন করতে পারবো, তাহলে তো কোনো সমস্যাই নেই। যেহেতু আমার রিসোর্স কম আছে, তো আমার প্রায়োরিটি লিস্টে কোনটা থাকবে, এটা ইকোনমিক্স থেকে আমরা বের করব। হাউ টু প্রডিউস, যে কোনো জিনিস উৎপাদনের অনেকগুলো পন্থা থাকতে পারে। তো আমরা কোন পন্থায় আগাবো? আমরা সেই পন্থায় আগাবো যে রিসোর্সটা আমাদের মাঝে অ্যাভেলেবেল আছে। আমাদের দেশে অ্যাভেলেবেল আছে যে জিনিসটা, ওই পন্থায় আমরা আগাবো। যেটা আমি একটু আগেই বলতেছিলাম, যেহেতু আমাদের দেশে স্টোন অত বেশি নাই, তো আমরা খোয়াটাকে অপশন হিসেবে চুজ করছি। তো সেম জীবনের সব ক্ষেত্রেই, যে আমি কোন পন্থায় সেটাকে প্রডিউস করব। আজকে আমার কাছে 100 টাকা আছে, তো আমি আমার খাবারের জন্য সেটা আমি অর্ডার দিয়েও খাইতে পারি 100 টাকা দিয়ে, অথবা বাসায় আমি 100 টাকার চাল, ডাল, ডিম নিয়ে এসে সেটা পাক করে 2-3 জন মিলেও খাইতে পারি। তো আসলে আমি কোন পন্থায় সেটাকে প্রডিউস করব, সেটা ডিপেন্ড করবে আমার রিসোর্সের স্বল্পতার উপর। ইকোনমিক্সের এটাও একটা প্রবলেম, হাউ টু প্রডিউস, আমরা কীভাবে সেটাকে প্রডিউস করব। ফর 3 নম্বর কোশ্চেন আছে যে ফর হুম টু প্রডিউস, কার জন্য আমরা তৈরি করব। সে ধরেন আমাদের দেশে আমরা যদি একটা কারের কোম্পানির কথা চিন্তা করি, তো আমাদের দেশে 20 কোটি যদি মানুষ থাকে, তো 20 কোটি মানুষই কার অ্যাফোর্ড করতে পারে না। ম্যাক্সিমাম আমরা ধরলাম যে 50 লাখ মানুষ কার অ্যাফোর্ড করতে পারে। তো আমরা ওই 50 লাখ মানুষের জন্য কারটা তৈরি করব। যদি আমি ওই কার কোম্পানির ওনার হই, তো আমি চিন্তা করব যে আমি শুধু ওই 50 লাখ লোকের জন্য কারটা তৈরি করব, কারণ এর বেশি মানুষ সেটাকে অ্যাফোর্ড করতে পারবে না। তো ইকোনমিক্সের এটাও একটা প্রবলেম। তো আপনারা 3টা প্রবলেম একটু জানার চেষ্টা করবেন, আর পড়লেই ভিতরে বুঝতে পারবেন। এখন আসতেছি ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। এখানে অনেক কথাবার্তা বলা আছে, আমি সরাসরি ইকোনমিক্সের ফিল্ডেই চলে যাই। দ্য ফিল্ড অফ ইকোনমিক্স ইজ ট্রেডিশনালি ডিভাইডেড ইন্টু 2 ব্রড সাবফিল্ডস। 2টা বড় সাবফিল্ড আছে, একটা হলো মাইক্রো ইকোনমিক্স আর একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মানে বুঝতেছেন যে যেটা ছোট, আর ম্যাক্রো মানে যেটা বড়। মাইক্রো এত ছোট যে আপনি আপনার হাউস হোল্ডে, আপনার বাসার যে ফ্যামিলির মধ্যে যে ফার্ম আছে সেটার সাথে মার্কেটের ইন্টারেকশন, এই যে ইকোনমিক্সটা, আপনি বাসায় ডিম বিক্রি করেন, সুপারি বিক্রি করেন, এটার সাথে যে মার্কেটের ইন্টারেকশন, এই ছোট যে ইকোনমিক্সের এরিয়াটা, এটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স হলো যেটা একদম ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক্সটা, সেটাকে ম্যাক্রো ইকোনমিক্স বলা হচ্ছে। তো মাইক্রো ইকোনমিক্সটা যে ডিসিশন মেক করে তাদের, সেটা হাউস হোল্ডস এবং ফার্ম মার্কেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ম্যাক্রো ইকোনমিক্স তারা যে ডিসিশনগুলো মেক করে, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রেভলিউশন ক্রিয়েট করে। যেমন কিনা ইলন মাস্ক যেমন বিটকয়েনকে সে অ্যালাউ করে। বিটকয়েন আপনারা জেনে থাকবেন একটা ভার্চুয়াল মনিটারি সিস্টেম, যে উনি ইলন মাস্ক যেহেতু বিটকয়েনকে অ্যালাউ করে, তো বিটকয়েনের
মার্কেট ভ্যালু অনেক বেড়ে গেছিলো। তো যাই হোক, ওনারা হলেন ম্যাক্রো ইকোনমিস্ট, ওনাদের ইনফ্লুয়েন্স ওয়ার্ল্ড ইকোনমিকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। পরের টপিকে আসি আমরা, থিওরি অফ ডিমান্ড। আমরা ইউটিলিটি অ্যানালাইসিসটা করব। দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হলো কার্ডিনাল, একটা হলো অর্ডিনাল। তো আমরা কার্ডিনাল অ্যাপ্রোচটা নিয়ে এখানে আলোচনা করব। কার্ডিনাল অ্যাপ্রোচটা হলো যেটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। তো এখানে কয়েকটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো জানা জরুরি। তো আমরা প্রথমে সংজ্ঞাগুলো জেনে নেই। ইউটিলিটি, ইউটিলিটিটা এমন একটা জিনিস, এটা একটা জিনিস বা পণ্যের একটা গুণ যেটা আপনাকে স্যাটিসফ্যাকশন দিবে। মানে আপনি যে পারপাজে জিনিসটা নিছেন ওই পারপাজে আপনি সন্তুষ্ট থাকবেন, এটাই তার ইউটিলিটি। যেমন আপনি পানি খাচ্ছেন তৃষ্ণা মেটানোর জন্য, তৃষ্ণা মেটানোটা পানির হলো একটা ইউটিলিটি। আপনি পানিটা খেয়ে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, আপনার তৃষ্ণাটা মিটতেছে। দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে ইউটিল। ইউটিল একটা ইমাজিনারি, একটা ধারণাকৃত একটা নাম্বার, স্যাটিসফ্যাকশন, যেটা একটা পণ্য থেকে পাওয়া যায়। যেমন এটা ভিন্ন ভিন্ন হতে পারে, বিভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে, ডিফারেন্ট পার্সনের ক্ষেত্রে ডিফারেন্ট আসবে। যেমন এক গ্লাস পানি আমি খেয়ে যেরকম স্যাটিসফ্যাকশন অনুভব করব, আপনি খেয়ে হয়তো করবেন না। তো আমি যদি 10-এর মধ্যে সে ধরেন একটা ড্রিঙ্কস, আমি ওই ড্রিঙ্কস খাওয়ার পর আমি বললাম আমার ইউটিলিটি 8, আমি যদি সর্বোচ্চ কোথাও 10 দিতাম আমি 8 দিলাম, আপনি হয়তো সেটাকে 7 দিলেন। একটা ইমাজিনারি মার্কিং, এটার স্যাটিসফ্যাকশনের উপর বেস্ড করে, এটাকে ইউটিল বলা হচ্ছে। আর টোটাল ইউটিলিটি হলো আপনি একটা আপেল খেয়ে যত ইউটিলিটি পাইলেন, যত স্যাটিসফ্যাকশন পাইলেন, হয়তো 10টা আপেল খেয়ে তার কিছু বেশিও পাবেন। এই টোটালটা সমস্ত পণ্য কনজিউম করার পর আপনার যে ইউটিলিটি, এটাকে টোটাল ইউটিলিটি বলা হচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। মার্জিনাল ইউটিলিটি ইজ দ্য এডিশনাল স্যাটিসফ্যাকশন gained from consuming one extra unit within a given period of time। মানে হচ্ছে আপনি যদি একটা আপেল খান, খাওয়ার পর যে ইউটিলিটি মানে যে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, সে ধরেন আপনি 7 ইউনিট পরিমাণ স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। তো দ্বিতীয় আপেলটা খাওয়ার পর, প্রথম আপেলটার পর যখন আপনি দ্বিতীয় আপেলটা খাবেন, তখন নিশ্চয়ই ওই 7 ইউটিলিটি আপনি পাবেন না। আবার যখন দ্বিতীয় খাওয়ার পর তৃতীয়টা খাবেন, তখন নিশ্চয়ই 7ও পাবেন না, বা দ্বিতীয়টা যেমন পাইছিলেন সেটাও পাবেন না। এই যে একটা কিছু খাওয়ার পর নেক্সটটাতে যাওয়ার সময় যে স্যাটিসফ্যাকশনটা গেইন হয়, যে এডিশনাল স্যাটিসফ্যাকশন, আপনার টোটাল স্যাটিসফ্যাকশন অবশ্যই বাড়তেছে। প্রথমটাতে যদি আপনার 7 হয়, প্রথমটা খাওয়ার পর হয়তো আপনার পরের আপেলটা খাওয়ার সময় আপনার 6 ইউনিট পরিমাণ ইউটিল আপনার অর্জন হলো। আপনি মনে করলেন যে আমি 6 স্যাটিসফ্যাকশন পাইলাম। তো 7 তারপরে 6, পরেরটার জন্য হয়তো 5 পাইলেন। তো দেখা গেল যে টোটাল স্যাটিসফ্যাকশন কিন্তু আপনার বাড়তেছে, 7, 6, 5, মোটামুটি আপনার হলো 18। কিন্তু প্রতিটা ইন্ডিভিজুয়াল আপেলের জন্য ইউটিল আপনার কমতেছে ধীরে ধীরে। তো এক্সট্রা একটা আপেল খাওয়ার জন্য আপনার যে পরিমাণ ইউটিল অ্যাড হচ্ছে, এটাকে বলা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মানে হচ্ছে যদি আমি 2টা খাওয়ার পর তৃতীয়টা খাওয়ার সময় আমার 5 ইউটিল আসতেছে স্যাটিসফ্যাকশন, তো ওই দ্বিতীয়টা খাওয়ার পর তৃতীয়টার জন্য মার্জিনাল ইউটিলিটি হলো আমার 5। এখন খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। মানে মার্জিনাল ইউটিলিটি ধীরে ধীরে কমতে থাকে। কেন কমতে থাকে? ধরেন আপনার তৃষ্ণা লাগছে, যেটা বললাম আমি একটু আগে, তৃষ্ণার সময় আপনি 1 গ্লাস পানি খাইলেন। প্রথম গ্লাস পানি খাওয়ার পর আপনার যে স্যাটিসফ্যাকশন আসবে, সেটা অবশ্যই সাথে সাথে আপনি যখন দ্বিতীয় গ্লাস খাবেন তার থেকে অনেক বেশি।
মানে আপনি যতটা নতুন গ্লাস পানি খাবেন দেখবেন যে আপনার প্রতিটা ইন্ডিভিজুয়াল গ্লাসের জন্য আস্তে আস্তে কমতে থাকবে, আপনার টোটাল ইউটিলিটি কিন্তু বাড়তে থাকবে, কিন্তু ইন্ডিভিজুয়াল গ্লাসের জন্য মানে দ্বিতীয়টার জন্য প্রথমটার মতো আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না, কারণ অলরেডি আপনি স্যাটিসফ্যাকশন পেয়ে গেছেন একটা বড় অ্যামাউন্টের। আবার তৃতীয়টার জন্য হয়তো আরও একটু কম পাবেন, চতুর্থটার জন্য আরও একটু কম, পঞ্চমটার জন্য আরও একটু কম। এই যে ধীরে ধীরে কমতেছে, এটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এবার আসি কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস হচ্ছে, সে ধরেন আপনি কোনো একটা পণ্যের জন্য 10 টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু সেটা আপনি 8 টাকায় পেয়ে গেলেন, মানে আপনার যে 2 টাকা মনে মনে লাভ, আসলে কিন্তু আপনার লাভ না, পণ্যটার দামই 8 টাকা, কিন্তু আপনি 10 টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই যে 2 টাকা আপনার মনে মনে লাভ হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে কনজিউমার সারপ্লাস। রেশনাল কনজিউমার বিহেভিয়ার, একজন যুক্তিসম্পন্ন মানুষ বা একজন যুক্তিসম্পন্ন ক্রেতা, জ্ঞানী ক্রেতা, তার সবসময় একটা বিহেভিয়ার থাকবে, সে তার টোটাল সারপ্লাস মানে ওই যে আগে বললাম কনজিউমার সারপ্লাস লাভটা, সেটা যাতে বেশি হয় সে সেটা সবসময় চাবে, এটাই তার বিহেভিয়ার থাকবে। স্যাচুরেশন পয়েন্ট যদি বলি, স্যাচুরেশন পয়েন্টটা হলো এমন একটা পয়েন্ট যে সময় তার ইন্ডিভিজুয়াল, তার টোটাল ইউটিলিটি তার টোটাল ইউটিলিটিটা সব থেকে বেশি থাকবে। ওই সময় এইটা এমন একটা সময় যখন মার্জিনাল ইউটিলিটি শূন্য হবে। মার্জিনাল ইউটিলিটি কিন্তু একটার পর একটা কমতে থাকবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মার্জিনাল ইউটিলিটি 0 হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টোটাল ইউটিলিটি বাড়তে থাকবে। সো যখন আপনার মার্জিনাল ইউটিলিটি 0-র নিচে চলে যাবে মানে নেগেটিভ হবে, তখন কিন্তু আপনার একটা এক্সট্রা এডিশনে আপনার টোটাল ইউটিলিটি বাড়বে না, কমবে। অতএব যখন আপনার যে পর্যন্ত মার্জিনাল ইউটিলিটি কমতে কমতে 0 পর্যন্ত যাবে, সে পর্যন্ত আপনার সেই পজিশনটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ইউটিলিটি পয়েন্ট। এটা আমরা পরবর্তীতে একটা কার্ভের মাধ্যমে ভালো করে বুঝবো ইনশাল্লাহ। দ্য অপটিমাম লেভেল অফ কনজামশন। তো অপটিমাম লেভেল অফ কনজামশনের জন্য কিছু অ্যাজামশন আমাদের দরকার। তো এই অ্যাজামশনগুলো আমরা এখানে দেওয়া আছে, রেশনালিটি, কার্ডিনাল ইউটিলিটি, ডিমিনিশিং এমিউ, আরও কিছু আছে, এগুলো আমরা পরবর্তীতে সংজ্ঞাটা শিখতেছি। রেশনালিটি যেটা বললাম একটু আগে, যে রেশনাল একজন কনজিউমার, সে চাবে তার ইউটিলিটি যেন সর্বোচ্চ হয়, সে সর্বোচ্চ পরিমাণ যেন ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে পারে। দ্বিতীয় হলো কার্ডিনাল ইউটিলিটি, যেটা বললাম যে ইউটিলিটিটাকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করা যাবে, এটাকে কার্ডিনাল ইউটিলিটি বলা হচ্ছে। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি 3 নাম্বার, ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যেটা বলতেছিলাম যে একটার পর আরেকটা যখন আপনি নেবেন, আরেকটা পণ্য কনজিউম করবেন, তো তার ইউটিলিটিটা কমতে থাকবে। কনস্ট্যান্ট মার্জিনাল ইউটিলিটি অফ মানি। এখন একটা কনফিউশনাল ব্যাপার আছে যেটা একটু ভালো করে বুঝতে হবে। একটু আগে বললাম যে আপনি প্রথম আপেলটা খাওয়ার সময় যদি 8 ইউটিলিটি পান, পরেরটার জন্য হয়তো আপনি 6 পাবেন, তারপরটার জন্য হয়তো 5 স্যাটিসফ্যাকশন পাবেন। কিন্তু টাকার ক্ষেত্রে সেটা কি হবে? ধরেন আপনি প্রথমে আপনাকে 10 টাকা দেওয়া হইলো, তারপরে আবার 10 টাকা দেওয়া হইলো, তারপরে আবার 10 টাকা দেওয়া হইলো। আপনার কি এমন হবে যে প্রথম 10 টাকার জন্য আপনি 10 টাকা পাইলেন, কিন্তু পরের 10 টাকার জন্য 9 টাকা, কিংবা তারপরটার জন্য 8 টাকা, এরকম কি হবে? হবে না। অতএব মানির ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি মানে একটার পর আরেকটা যদি আপনি নেন, এটা কমবে না, বরং যা আছে তাই থাকবে। এটাই হচ্ছে কনস্ট্যান্ট মার্জিনাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি তো বললামই যে যতগুলো আপনি খাবেন তার সব মিলে সামেশন যেটা হবে সেটাই হলো টোটাল ইউটিলিটি।
আচ্ছা, এখানে একটা অ্যাজাম্পশন হচ্ছে ইউটিলিটিস ফ্রম ডিফারেন্ট কমোডিটিস ক্যান বি সামড আপ। যেমন আপনি একটা ডিম খাওয়ার পর যদি আপনার স্যাটিসফ্যাকশন 7 পরিমাণ হয়, মানে 7 ইউটিল পরিমাণ হয়, আবার ধরেন আপনি পানি খাওয়ার পর আপনার 8 ইউটিল পরিমাণ, মানে 8 অঙ্ক পরিমাণ আপনি স্যাটিসফ্যাকশন পান, তো দুইটাকে আমরা যোগ করতে পারবো, 7 যোগ 8 15। যাই হোক, এখানে একটা কিছু উদাহরণ দেওয়া হয়েছে যে এই বাস্কেটের প্রথম বাস্কেটের ফলের 100 ইউটিল, মানে 1000 পরিমাণ, 1000 পরিমাণ আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, দ্বিতীয়টার জন্য আপনি 700 পরিমাণ পাচ্ছেন, তৃতীয়টার জন্য স্বাভাবিকভাবে 500 পরিমাণ পাবেন। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন, এটা যার যার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। আচ্ছা, এইখানে যেটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একজন প্যাকেটস অফ ক্রিপস, ধরেন প্রথমে যখন আমার প্রথম 0 ছিল প্যাকেট অফ ক্রিপস, তখন আমার টোটাল ইউটিলিটি 0, মানে আমি এখনো একটাও খাই নাই, তো এটা আমার 0। যখন আমি প্রথমটা খাইলাম, প্রথমটা কনজিউম করলাম, তখন আমি সে ধরলাম আমার 7 ইউটিল পরিমাণ, এখানে টিউ মিনস টোটাল ইউটিলিটি, 7 ইউটিল পরিমাণ আমি স্যাটিসফ্যাকশন পাইছি। তো ইন্ডিভিজুয়ালি একটার জন্য কত? 7। মার্জিনাল ইউটিলিটি মানে কি, যে ইন্ডিভিজুয়াল একটার জন্য কত, যেহেতু প্রথম এইটাই, তা প্রথমটা 7ই থাকতেছে। যখন আমি দ্বিতীয়টা কনজিউম করলাম, তো আমরা একবার তৃতীয় কলামে চলে যাই, দ্বিতীয়টার জন্য দেখেন 4 পরিমাণ পাইলাম, কারণ আমি প্রথমটার জন্য যখন 7 পরিমাণ পাইছি, পরেরটার জন্য কিন্তু আমার কম পাচ্ছি, আমি কম স্যাটিসফ্যাকশন পাচ্ছি 4 পরিমাণ, কিন্তু টোটাল কিন্তু বাড়বে, কারণ প্রথমে একটা খাইছি, তারপর একটা খাইছি, 7 যোগ 4 11। তৃতীয়টার জন্য দেখেন আরও কমছে 2, তারপরও টোটাল ইউটিলিটি বাড়ছে। চতুর্থটার জন্য দেখেন আরও কম 2 1, মানে আস্তে আস্তে আমার স্যাটিসফ্যাকশন লেভেল কমতেছে, এটা বাড়তেছে, আর একটা পর্যায়ে গিয়ে আসলে আমার আর পেট এমন পরিমাণ ভরে গেছে যে আমার আর কোনো স্যাটিসফ্যাকশন আসতেছে না, তো সে সময়ও 14ই থাকতেছে। কিন্তু এর পরেও যদি আমি খাই, ওই হয় না যে আপনি অনেক বেশি খাওয়ার পরে আপনি বমি করে ফেলছেন, আপনার আসলে স্যাটিসফ্যাকশন আসেই নাই, পরে বরঞ্চ আরও খারাপ লাগতেছে, তো আপনার ধরেন স্যাটিসফ্যাকশন নেগেটিভ, তখন কি হবে? টোটাল ইউটিলিটি কিন্তু কমে যাবে, 14 থেকে 13 হয়ে গেল। এই জন্য এখানে সর্বোচ্চ কোনটা? সর্বোচ্চ হলো 14। কখন? যখন মার্জিনাল ইউটিলিটিটা 0। এটাই গত একটা স্লাইডে আমরা বলতেছিলাম যে মার্জিনাল ইউটিলিটি যখন 0 হবে, তখন হচ্ছে আমার ম্যাক্সিমাম আসবে। এই যে স্যাচুরেশন পয়েন্ট কখন হবে? যখন ম্যাক্সিমাম কখন হবে? যখন মার্জিনাল ইউটিলিটিটা 0 হবে। আচ্ছা, গ্রাফ দ্বারাও এটা বোঝানো হচ্ছে। দেখেন একটা একটা করে আমি নিচ্ছি, কনজিউম করতেছি, আমার টোটালটা বাড়তেছে। আবার আমার যখন একটা পর্যায়ে আমি প্রথমটা হয়তো এই একটা যখন কনজিউম করছি, তখন একটা ওটার মার্জিনাল ইউটিলিটি যা ছিল তাই থাকে, কারণ যেহেতু প্রথমটাই। আস্তে আস্তে মার্জিনাল ইউটিলিটিটা কমতেছে, দেখছেন? তো মার্জিনাল ইউটিলিটি যখন 0, তখন এখানে সর্বোচ্চটা হচ্ছে, আর মার্জিনাল ইউটিলিটি যখন 0 নিচে চলে যাচ্ছে, এই কার্ভটাও কমে যাচ্ছে। সো এই স্যাচুরেশন পয়েন্ট হলো এই পয়েন্টটা যেখানে ম্যাক্সিমাম, টোটাল ইউটিলিটিটা ম্যাক্সিমাম এবং মার্জিনাল ইউটিলিটিটা 0। এখানে একটা ম্যাথ আছে, ছোট্ট একটা ম্যাথ, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ধরলাম টোটাল ইউটিলিটির একটা ফাংশন, এইটা 60Q - 4Q স্কোয়ার। কিউ এখানে হলো কোয়ান্টিটি, মানে নাম্বার অফ গুড, সেটা নাম্বার অফ কলা, আপেল, যেটা মনে করেন আর কি। তো এইটা আসলে এক একটা পণ্যের ক্ষেত্রে এক এক রকম হবে, এটা কোনো ফিক্সড কোনো ইকুয়েশন না। তো এখানে যদি আমি কিউ এর পরিমাণ 1 ধরি, তাহলে 60Q - 4Q স্কোয়ার করলে 56 হবে, 2 ধরলে 104 হবে, এইভাবে। তাহলে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি কীভাবে বের করব? মার্জিনাল ইউটিলিটিটা
এই কিউ এর সাপেক্ষে যদি আমি টোটাল ইউটিলিটিটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমি মার্জিনাল ইউটিলিটিটা পাবো। ডিফারেন্সিয়েশনটা তো হয়তো আপনারা বুঝেই ফেলছেন যে যদি এরকম হয় ডি ভাগ ডি কিউ, এটা হলো 60 কিউ মাইনাস 4 কিউ স্কোয়ার। তো এটা কি হবে, এখানে যেহেতু 60 তো 60 থাকবে, এই মাইনাস আসতেছে, দুইটার সামনে যাবে 2 ইন্টু 4 কিউ, তাহলে আপনারা পাবেন 60 মাইনাস 8 কিউ। তো এখন এই ইকুয়েশনে যখন আমি কিউ এর মান 1 বসাবো তখন এই 60 মাইনাস 8 কিউ করলে পাবো 52, তাহলে মানে প্রথমটার জন্য আমার মার্জিনাল ইউটিলিটি ছিল 52। যখন কিউ এর মান 2 বসাবো তখন 44, 3 বসালে 36, 4 বসালে 28। তো এইভাবে আমরা বের করতে পারবো মার্জিনাল ইকুইলিটিটা। তো এই হচ্ছে আজকের মতো, এরকমই এইটুকুই থাক। আপনারা আশা করি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।